নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়, যেখানে রয়েছে শিলা। তো গত দুটো অধ্যায় আমরা যথারীতি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। চলো আজকে দেখে নিই যে শিলা চ্যাপ্টারে কি কি রয়েছে। তো বেশি দেরি না করে চলো আমরা তাড়াতাড়ি শুরু করি। তো দেখো, ফার্স্টেই রয়েছে শিলা সম্পর্কে বলেছে একটা গল্পের আকারে, তোমাদের ঠিক যেরকমভাবে দেয় সেরকমই বলা হয়েছে। কি না, তন্ময় পুজোর ছুটিতে হিমাচল প্রদেশের মানালিতে বেড়াতে গিয়েছিল। ওখানে বিয়াস নদীর ধারে নানা ধরনের পাথর দেখতে পায়। তার অনেকগুলো তন্ময় বাড়ি নিয়ে আসে। এগুলো শিলা আর খনিজ। আমাদের চারপাশে পাহাড়, পর্বত, উপত্যকা, সমুদ্র পাড়, মালভূমি সবই এই শিলা দিয়ে গঠিত। দেখো কি সুন্দর এই চিত্রটি, এটা মানালির একটা ছবি তুলে দিয়েছে বইয়ে। চলো এরপরে দেখা যায়। পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তা হলো শিলা। অর্থাৎ আমাদের পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা রয়েছে তাকে আমরা কি বলছি? শিলা বলছি। আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব অসমসত্ব অর্থাৎ সমসত্ব অসমসত্ব দুটোই থাকবে মিশ্রণ। আর যে খনিজ দিয়ে শিলা গঠিত তা হলো এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ। এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ। এই অজৈব পদার্থগুলির মধ্যে কি কি আছে? না, গ্রানাইট শিলা, কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেন্ড দ্বারা খনিজ দ্বারা গঠিত। আবার চুনা পাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়েও গঠিত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সমসত্ব এবং অসমসত্ব যে বিস্তার রয়েছে, এগুলি কি কি দ্বারা গঠিত, কি কি খনিজ রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা এখান থেকে জানতে পারছি। তো চলো দেখে নিচ্ছি তারপরে কি রয়েছে। দেখো, কোয়ার্টজ রয়েছে, এই যে সাদা অংশটি। গ্রানাইট পাথর আমরা দেখতে পাই। এটা হচ্ছে মাইকা, যেটাকে অভ্রেও বলা হয় এখান থেকে। এটা ফেলসপার, বিভিন্ন ধরনের শিলা। আর এই যে এটা রয়েছে, এটা হচ্ছে হর্নব্লেন্ড। ওকে, চলো পরবর্তী পেজে বলেছে শিলা কত রকমের। আমরা প্রধানত 3 ধরনের শিলা দেখতে পাই। কি কি? না, আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত। এখানে সেটাই বলেছে, আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত শিলা। তো চলো দেখি এরপরে জেনে রেখোতে কি দিয়েছে। সমসত্ব মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে। অসমসত্ব মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে। শিলার প্রবেশতা বলতে শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ জিনিসটি দিয়ে কতটা জল কিংবা জল প্রবেশ করতে পারছে সেটাকে বলা হচ্ছে। এটা কি না, এটাকে আমরা সছিদ্রতাও বলছি। শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত। প্রবেশতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কমে। প্রবেশতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কমে, আর সছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বাড়ে। চলো আগ্নেয় শিলা, আমরা প্রথমেই দেখে নেব আগ্নেয় শিলা সম্পর্কে। দেখো, পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ওপরে প্রথম যে কঠিন শিলা সৃষ্টি হয় সেটা হলো আগ্নেয় শিলা। সেটা কোন শিলা? সেটা আগ্নেয় শিলা বা ইগনেয়াস রক। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়া শিলার নাম প্রাথমিক শিলা। প্রথম কোন শিলা সৃষ্টি হয়েছে? প্রাথমিক শিলা। ভূ অভ্যন্তরের বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে অবস্থান করে। এই যে সমস্ত কিছু, তার সিলিকন, লোহা, নিকেল, এই জিনিসগুলো আমরা দেখলাম, এগুলো সমস্ত কিছু যখন সংমিশ্রণ হয়ে থাকে তখন সেটাকে আমরা ম্যাগমা বলি। চলো, এই ম্যাগমা ভূ অভ্যন্তরের প্রবল চাপে লাভা রূপে ভূপৃষ্ঠে উঠে আসে বা ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি করে। অর্থাৎ যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এই সমস্ত পদার্থগুলো, তখন সেটাকে আমরা ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডায় যখন জমে যাচ্ছে তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলছি আগ্নেয় শিলা। এবার আমরা চলে যাব উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুরকম। তাহলে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার পাচ্ছি? দুরকম। ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো
দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠের লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয়। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো খুব সূক্ষ্ম হয়। যেমন কি, যেমন হলো তোমার ব্যাসাল্ট শিলা এবং অবসিডিয়ান শিলা। তাহলে আমরা একটু দেখে নিই এখানে কি ছবিতে দেখিয়েছে। দেখো, নিঃসারী আগ্নেয় শিলা, এটা কি না লাভা। ওকে, আর এই যে উদ্বেদী আগ্নেয় শিলা এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ম্যাগমা। ওকে, চলো দুর্বল, এরপরে আমরা তো দেখেই নিলাম যে নিঃসারী আগ্নেয় শিলার কি কি উদাহরণ হতে পারে। এক হচ্ছে ব্যাসাল্ট এবং দুই হচ্ছে অবসিডিয়ান। আবার ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরেই কি হচ্ছে ধীরে ধীরে শীতল ও ঠান্ডা কঠিন হয়ে উদ্বেদী আগ্নেয় শিলার সৃষ্টি করে, যেমন গ্রানাইট এবং ডোলেরাইট। তাহলে এখানে আমরা দুটো এই যে উদ্বেদী আগ্নেয় শিলার কি কি দুটো উদাহরণ পাচ্ছি, গ্রানাইট আর ডোলেরাইট, গ্রানাইট এবং ডোলেরাইট। এই উদ্বেদী আগ্নেয় শিলা আবার দু রকমের হয়। ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে উপপাতালিক শিলা। এই উপপাতালিক শিলার নাম কি, ডোলেরাইট। উপপাতালিক শিলা হচ্ছে ডোলেরাইট। আবার ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা। ওকে, ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো কিছুটা স্থূল হয়, যেমন গ্রানাইট। এই আগ্নেয় শিলার বেশ কিছু বিশেষত্ব রয়েছে। আগ্নেয় শিলার বেশ কিছু বিশেষত্ব রয়েছে কি না, এই শিলা শক্ত, ভারী ও ঘনত্ব খুব বেশি। কি বলছে তাহলে, এই শিলা শক্ত, ভারী এবং এর ঘনত্বও কিন্তু খুব বেশি। এছাড়া কি দেখা যায়, এখানে কেলাসের মতো গঠন দেখা যায়। এছাড়া দেখা যায় কেলাসের মতো গঠন। 2 নম্বরে চলে যাচ্ছি পরবর্তী নাম্বারে। এই শিলায় উল্লম্ব দারণ বা জয়েন্ট ও ফাটল বা ক্র্যাক দেখা যায়, তাই প্রবেশতা বেশি। দেখো উল্লম্ব দারণ দেখা যাচ্ছে, এই যে দারণ, ফাটল, হ্যাঁ, এইগুলো হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখিয়েছে। এর ভেতরে ভেতরে এই যে ফাটল, যার ভিতর দিয়ে যে জল যাবে। ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধ এর ক্ষমতা বেশি। তো যেহেতু শিলাটি খুবই শক্ত, তাই জন্য এটা ক্ষয় প্রতিরোধ করতে খুব সক্ষম। এরপর বিশেষ কথা, বিভিন্ন খনিজের সাথে দৃঢ়ভাবে জলের অণু সংযুক্ত হয়ে কেলাস গঠন করে, যা দেখতে স্বচ্ছ ও উজ্জ্বল। এই কেলাসের মধ্যে পরমাণুগুলো যে নির্দিষ্ট বিন্যাসে অবস্থান করে তা অনেকটা ছবিতে দেখানো হলো। দেখো এগুলো কিরকম দেখতে লাগছে, ঠিক কমলা লেবুর মতো না? সাধারণত আগ্নেয় শিলার সময় তার মধ্যে খনিজের সাথে জল থেকে যায়, যা শিলার মধ্যে শিরার মতো অবস্থান করে। শিলা ঠান্ডা হলে ওই শিরার আকারে থাকা খনিজ জল বাষ্পীভূত হয় এবং কেলাস গঠিত হয়। কোয়ার্ট, টোপাজ, ক্যালসাইট, হিরে, এই সব খনিজগুলোতে কেলাসের মতো গঠন ভালোভাবেই দেখা যায়। এই যে ক্যালসাইটের কেলাস, কেলাসের গঠন চিনির দানা বা মিছরির টুকরের মতো দেখতে হয়। কিরকম হয় না, চিনির দানা বা মিছরির টুকরের মতো। দুটি শিলার পরিচয়। আচ্ছা, দুটো শিলার আমরা পরিচয় পাচ্ছি এখানে। কি কি দেখা রয়েছে দেখো, প্রধানত রয়েছে আগ্নেয় শিলা, গ্রানাইট। গ্রানাইটটা কিরকম হচ্ছে সেটা আমরা জানছি। প্রধানত এই আগ্নেয় শিলায় মহাদেশীয় ভূত্বক সৃষ্টি হয়। হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের এই শিলা কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত। এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী এবং শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। ভূ অভ্যন্তরে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধায় এই শিলার দানাগুলো কিছুটা বড়, যার ব্যাস 3 মিলিমিটারের বেশি হয়। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ দেখতে গোলাকার হয়। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ দেখতে কিরকম হবে, গ্রানাইটের গঠিত ভূমিরূপ দেখতে হবে গোলাকার। এরপর আসছি আমরা ব্যাসাল্ট শিলায়। দেখো এই যে ব্যাসাল্ট শিলা, এটা কোথায় পাওয়া যায় বললে এক্ষুনি তোমরা বুঝতে পারবে। আচ্ছা, ব্যাসাল্ট প্রধানত আগ্নেয় শিলা, মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়। খুব ভারী, শক্ত, ক্ষয় প্রতিরোধী এই শিলা
গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়। ব্যাসাল্ট গঠনকারী প্রধান খনিজগুলো হলো, তাহলে ব্যাসাল্ট এখানে কি কি উপাদানে গঠিত হচ্ছে চলো একটু জেনে নিই খুব তাড়াতাড়ি। কোয়ার্টজ, ফেল্ডস্পার, অলিভিন এবং পাইরক্সিন। ওকে, ব্যাসাল্ট শিলায় উল্লম্ব দারণ বা ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবেশতা খুব বেশি, খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়া এর দানাগুলো বেশ সূক্ষ্ম, ব্যাস 1 মিলিমিটারেরও কম। ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ গঠিত হয়। তাহলে কি ধরনের ভূমিরূপ গঠিত হয়? না, চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ গঠিত হয় ব্যাসাল্ট শিলায়। চলো, পায়েল পুরীতে বেড়াতে গিয়েছিল, আবার একটি গল্পের মাধ্যমে বলেছে সমুদ্রের সামনে শুধু বালি আর বালি, বালি শুকনো থাকলে অনেক ঝুরঝুরে আর হালকা লাগে, কিন্তু জলে ভিজলেই ভারী, মানে বালি যখনই জলে ভেজে সেটা ভারী হয়ে ওঠে। পায়েল তার বাবার কাছ থেকে জানতে পারে এই বালি আসলে শিলার ক্ষয়প্রাপ্ত অংশ, যা সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে এসে জমা পড়েছে। অবশ্যই আমরা এখানে পুরীর একটি ছবি দেখতে পাচ্ছি। দেখো, এই যে সমস্ত পাথরের শিলার অংশ বিশেষ এখানে গুঁড়ো গুঁড়ো হয়ে এসে এখানে জমা হচ্ছে। চলো, এরপর দেখবো আমরা পাললিক শিলা। পাললিক শিলা কি? না, আগ্নেয় শিলা। আগ্নেয় শিলাকে কিন্তু আদি শিলা বলা হয়। আগ্নেয় শিলাকে আদি শিলা বলা হয়, কারণ হচ্ছে এই শিলা সবার প্রথমে পৃথিবীতে উদ্বুদ্ধ হয়েছিল, প্রথমে দেখা দিয়েছিল। এবার আগ্নেয় শিলা কি হবে? বহু দিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত এবং পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকবে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে কি হবে? পাললিক শিলার সৃষ্টি হবে। চলো একটু আমরা ছবির মাধ্যমে এবার দেখে নিই কি হয়েছে। দেখো, যেই পাথরগুলো সব থেকে ভারী, আমরা যখন জলে কোনো পাথর নিক্ষেপ করি, দেখবা কোনো বড় যদি পাথর নিক্ষেপ করো তাহলে কিন্তু একদম জলের ভিতরে সবার নিচে গিয়ে থিতিয়ে পড়ে, যেমন এই যে কংগ্লোমারেট। তারপর আসছে কি? বেলে পাথর। তারপর আসছে চুনা পাথর। তারপর হবে পলি। পলি পড়ার পর সৃষ্টি হবে কাদা পাথর, এবং সবার ওপরে দেখো জল ভাসছে। ওকে, এই শিলার মধ্যে বালি এবং পলি কাদার ভাগ বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর নাম পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। যেমন চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, এই সবগুলোই কিন্তু পাললিক শিলার উদাহরণ। ওকে, পাললিক শিলার বিশেষত্ব, এই শিলার স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। কি কি তাহলে দেখতে পাচ্ছি? শিলার স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যাচ্ছে। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম কি? না, যখন কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহাংশ বা দেহাবশেষ একদম পলির সাথে জমা পড়ে যাচ্ছে, তারপরে চাপে তাপে জমাট বেঁধে বহুদিন থাকার ফলে তার যে ছাপ দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে জীবাশ্ম। অর্থাৎ জীব প্লাস অশ্ব। জীব হচ্ছে জীবন বা প্রাণ, এবং অশ্ব কথার অর্থ হলো শিলা। দুটো একসাথে মিলে যখন সৃষ্টি হচ্ছে তখন তাকে কি বলছে? জীবাশ্ম। এই পাললিক শিলার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জীবাশ্ম। চলো, এই শিলার সছিদ্রতা এবং ভঙ্গুরতা দেখা যায়। এই শিলার সছিদ্রতা, ভঙ্গুরতা দেখা যায়। এই শিলার প্রবেশতা খুব বেশি। এই শিলার প্রবেশতা খুব বেশি। এই দেখো, এই যে এইগুলোর প্রবেশ স্তর। ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকমের হয়। এখানে আর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কয়লা পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম দারুণ ফাটল বা কেলাসের গঠন থাকে না। ওকে, কেলাসের গঠন কিন্তু এখানে থাকে না। এইবার আমরা বলি পাললিক শিলার অপরিহার্যতা। প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায়, এবং ভূগর্ভের চাপ এবং তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয়। প্রায় 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদ চাপা পড়ে যায়। ওপরের স্তরে প্রবল চাপে এবং ভূগর্ভের প্রচণ্ড তাপে তাদের দেহাবশেষ হাইড্রোজেন এবং হাইড্রোকার্বনের দ্রবণে পরিণত হয়ে খনিজ তেলের সৃষ্টি করে। খনিজ তেলের ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র সছিদ্র পাললিক শিলাস্তরেই খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। ওকে, একমাত্র কিসে আমাদের প্রাকৃতিক গ্যাস এবং তোমার খনিজ তেল পাওয়া যায়?
সেটা কিন্তু শুধুমাত্র পাললিক শিলাতে। আচ্ছা, এখানে এবার আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি কি জীবাশ্ম সম্পর্কে। দেখো জীবাশ্ম কি না, জীবাশ্ম হলো অতীতের ছাপ। অতীতের ছাপ যেখানে থেকে থাকছে বা যেখানে থাকছে সেটাকেই আমরা বলছি জীবাশ্ম। যেমন একটুখানি আগে বললাম ঠিক সেই জিনিসগুলোই দিয়েছে। দেখো এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা মাছের জীবাশ্ম। স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়, একেই বলা হচ্ছে জীবাশ্ম। উৎপত্তি অনুসারে পাললিক শিলা দুই প্রকার, কি কি না সংঘাত শিলা এবং অসংঘাত শিলা। প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ এবং ক্ষয়প্রাপ্ত হয়ে বহু দিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হয় সংঘাত শিলা। উদাহরণ কংগ্লোমারেট, ব্রেকশিয়া। এছাড়া অসংঘাত শিলা কি না রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা, যেমন চুনাপাথর, লবণ শিলা। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা তিন প্রকার। দেখো কি কি যান্ত্রিক উপায়ে গঠিত হচ্ছে কাদা পাথর, বেলে পাথর আর কংগ্লোমারেট। আচ্ছা, কাদা পাথরের মিলিমিটার, এইগুলো কিন্তু উঁচু ক্লাসের পরীক্ষাগুলোতে আসে যে কোনটা কত মিলিমিটার যুক্ত হয়ে থাকে। দেখো এই যে কর্দমময় যেটা, সেটার হচ্ছে ব্যাস হবে 0.06 মিলিমিটার থেকে কম ব্যাসযুক্ত দানা। বালুকাময় যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.06 থেকে 2 মিলিমিটার পর্যন্ত ব্যাসযুক্ত দানা। আর প্রস্তরময় যেটা, সেটা 2 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত দানা। ওকে, তাহলে সব থেকে কম কর্দমের হচ্ছে ব্যাস কত, 0.06 মিলিমিটারেরও কম। বালুতে থাকছে 0.06 থেকে 2 মিলিমিটার পর্যন্ত ব্যাসযুক্ত দানা, আর প্রস্তরে থাকছে 2 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত দানা। চলো এবার তিনটি পাললিক শিলার পরিচয় পাওয়া যাবে। তিনটি পাললিক শিলার কি কি পরিচয় পাবো আমরা না চুনাপাথর। ফার্স্টেই আসছি আমরা চুনাপাথরে। চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না, কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম এবং প্রবেশ্যতা বেশি। চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি হয় এবং জল নিচে নেমে যায়। চুনাপাথরের রং সাদা, ধূসর, সবুজ এবং কালচে হতে পারে। এই চুনাপাথর সিমেন্ট তৈরিতে, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ব্যবহারটাও আমরা জেনে গেলাম। এরপর আসছি আমরা বেলে পাথরে। বেলে পাথরের প্রবশ্যতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি। কেন না বেলে পাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, ধূসর হতে পারে। বেলে পাথর গঠিত অঞ্চলের মৃত্তিকা লবণাক্ত, এর উর্বরতা কম। স্থাপত্য স্মৃতিসৌধ এই পাথরেই তৈরি, যেমন লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরির মন্দির, খাজুরাহোর মন্দির, জয়সলমীরের সোনার কেল্লার বেলে পাথরে তৈরি। চলো কাদা পাথর। কাদা পাথরে কি আসছে না কাদা পাথরের রং কালচে ধূসর। কাদা পাথরের মধ্যে স্তরায়ন খুব স্পষ্ট। এটি মিহি দানাযুক্ত শিলার উদাহরণ। এর সছিদ্রতা খুব বেশি। কাদা পাথর বেশ নরম এবং ভঙ্গুর প্রকৃতির হয়। এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলায় গঠিত অঞ্চলে বড় ধরনের নির্মাণ কার্য উচিত নয় করা। আচ্ছা, এখানে আবার একটা গল্পের আকারে বলেছে যে কে কোথায় বেড়াতে গেছে, সেখানে কি পরিবেশ ছিল, সেখানে কি ধরনের তোমার শিলা দেখতে পেয়েছে, সেটা সম্পর্কে আলোচনা করেছে। সন্দীপ শীতকালে দিল্লি, আগ্রা, ফতেপুর সিকরি ঘুরতে গিয়েছিল। আগ্রা তাজমহল দেখে সন্দীপের ভীষণ ভালো লেগেছিল। সন্দীপের মা বলেছিলেন তাজমহলের পাথরগুলোর সাথে কলকাতার ভিক্টোরিয়া এবং মেমোরিয়ালের পাথরের কোনো মিল খুঁজে পাচ্ছ, প্রশ্ন করেছিল। সন্দীপ বলেছিল পাথরগুলো অনেকটাই একই রকম, কিন্তু এগুলো কি পাথর? মা বলেছিল এগুলি সবই হলো মার্বেল পাথর। এই যে ছবিটা দেখিয়ে দিই, এই যে আমাদের তাজমহল। আচ্ছা, তাজমহল বেলে পাথরে তৈরি। চলো রূপান্তরিত শিলা। এরপরে আসছি আমরা রূপান্তরিত শিলা।
রূপান্তরিত শিলা কি না আগ্নেয় এবং পাললিক, দেখো দুটো শিলা কথার মধ্যেই কেমন সুন্দর প্যাচ রয়েছে, যে রূপান্তর যখন হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, কি কি রূপান্তরিত হচ্ছে, যখন আগ্নেয় এবং পাললিক এই দুটো শিলা যখন রূপান্তরিত হচ্ছে তখন সেই শিলা তার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন বিশিষ্ট শিলায় পরিণত হয়। একেই বলা হচ্ছে রূপান্তরিত শিলা। একে ইংলিশে বলা হচ্ছে মেটামরফিক রক। অনেকভাবেই শিলার রূপান্তর হতে পারে। অত্যাধিক তাপে পিট কয়লা থেকে গ্রাফাইট, প্রচণ্ড চাপে শেল থেকে স্লেট, এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট। প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক বা রূপান্তর ঘটে, যেমন স্লেট। স্পর্শ বা তাপের ফলে শিলার স্পর্শ বা স্থানীয় রূপান্তর হয়ে থাকে, যেমন মার্বেল। কয়েকটি শিলার রূপান্তরিত রূপ কি না গ্রানাইট, নিস, ব্যাসাল্ট, অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর, কোয়ার্টজ। ওকে, এইগুলো হচ্ছে কয়েকটা পাথরের রূপ। চলো আরও দিয়েছে কি না রূপ, সরি একটু ভুল বললাম যে কয়েকটি শিলার রূপান্তরিত রূপ, মানে এখানে বলতে চেয়েছে যে গ্রানাইট যখন রূপান্তরিত হচ্ছে তখন সেখান থেকে নিস পাথর তৈরি হচ্ছে। ওকে, তারপর ব্যাসাল্ট যখন রূপান্তরিত হচ্ছে সেখান থেকে অ্যাম্ফিবোলাইট। এগুলো কিন্তু প্রশ্নে প্রচুর আসে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ব্যাসাল্ট পরিবর্তিত হয়ে কি হয়, অ্যাম্ফিবোলাইট হয়। বেলে পাথর পরিবর্তিত হয়ে কি হয়, কোয়ার্টজাইট হয়। ওকে, এরপর শিলা চুনা পাথর হচ্ছে গিয়ে কি হয়, চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে তৈরি হয়। আজকাল তো বেশিরভাগ আমাদের সকলের বাড়িতেই কম বেশি মার্বেল পাথরে তৈরি হয়। তাহলে এটার কিন্তু আদি শিলা কিন্তু ছিল চুনা পাথর। ওকে, সেখান থেকে চাপে তাপে মার্বেলে পরিণত হয়েছে। তারপর আসছে পিট কয়লার থেকে কি হয়, গ্রাফাইট। এরপর আসছি শেল থেকে কি হচ্ছে, স্লেট পাথর যার উপর লিখি। ফিলাইট থেকে আসছি সিস্ট। ওকে, এরপর পড়ে নেব রূপান্তরিত শিলার কিন্তু বেশ কতগুলো বিশেষত্ব রয়েছে। রূপান্তরের ফলে আগ্নেয় শিলা বা পাললিক শিলা অনেক বেশি কি হয়, কঠিন হয়ে পড়ে। এই শিলা কেলাসযুক্ত হতে পারে। আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তার আগের তুলনায় আরো মসৃণ চকচকে কেলাসিত হয়ে যায়। পাললিক শিলা রূপান্তরিত হলে তা ভঙ্গুরতা কমে যায়। রূপান্তরের ফলে শিলার ভেতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে। তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে। প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পাললিক শিলা মধ্যস্থ জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায়। পাললিক শিলায় কেন কেলাস গঠিত হয় না, আগ্নেয় শিলায় কেন জীবাশ্ম দেখা যায় না, কোন ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন, এই প্রশ্নগুলো তোমাদের জন্য থাকলো। এরপর আসছি 3টি রূপান্তরিত শিলার পরিচয়। মার্বেল পাথর, চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো মার্বেল পাথর সাদা, দেখতে খুবই সুন্দর, মসৃণ চকচকে। এর রং সাদা, সবুজ, ধূসর, হলুদ, নীল অনেক রকমের হয়। মার্বেলকে খুব সুন্দরভাবে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া যায়, তাই স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পে এই শিলার প্রচুর ব্যবহার দেখা যায়। তবে অ্যাসিডে মার্বেল দ্রুত ক্ষয়ে যায়, তাই অ্যাসিড মিশ্রিত জল মার্বেলের সংস্পর্শে আনা উচিত নয়। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। এরপর আসছি শেলের রূপান্তরিত রূপ স্লেট বেশ মসৃণ, নীলচে ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে। তারপর পাতলা পাতের আকারে স্লেট সহজেই ভেঙে যায়। এই ধর্মের জন্য স্লেট দিয়ে ঘরের টালি তৈরি করা হয়। এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরিতে এবং লেখার কাজেও আমরা স্লেটের ব্যবহার করি। এরপর আসছে গ্রানাইটের রূপান্তরিত রূপ। নিজ শক্ত ক্ষয় প্রতিরোধী শিলা, এতে অনেক সময় বলয়ের আকারে খনিজগুলো একসাথে থাকে। এই ধরনের নিচকে ব্যান্ডেড নিচ বলা হয়। এর থেকে নির্দিষ্ট খনিজ সংগ্রহ করতে সুবিধা হয়। রাস্তাঘাট এবং নির্মাণ কার্যে এই ধরনের শিলার প্রচুর ব্যবহার থাকে। শিলাচক্র, পরের পয়েন্টে আসছি শিলাচক্র। অগ্নুৎকমের মাধ্যমে বা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ছিদ্রপথে ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে বেরিয়ে এসে অথবা ভূ অভ্যন্তরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে। পরে এই শিলা নদী বা বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত এবং অপসারিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা
নদীর তলদেশে বহু বছর ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলা সৃষ্টি করে। আগ্নেয় পাললিক শিলা, দেখো একটু ছোট করে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে কি রয়েছে জিনিসটা। দেখো ফার্স্টে কি হচ্ছে, পলি পড়ছে, স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে পলি। নিচে এখান থেকে আমি যদি 1 নম্বর দিয়ে শুরু করি, এটা পুরোটাই হচ্ছে চক্রাকারে যেহেতু পরিবর্তিত হয়, তাই জন্য এই জিনিসটাকে তোমার বিভিন্ন শিলাকে চক্রের আকারে তুলনা করে হচ্ছে, মানে সেটা আগ্নেয় পাললিক রূপান্তরিত তিনটেই চক্রের মাধ্যমে কিন্তু পরিবর্তিত হতে পারে। যেমন দেখো আগ্নেয় শিলা লাভার মাধ্যমে গঠিত হচ্ছে, গলিত লাভা বেরিয়ে আসছে, শীতল হচ্ছে, কঠিন হচ্ছে, তারপর সেখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে পরিবহন হচ্ছে, সেখান থেকে পলি সৃষ্টি হচ্ছে, স্তরে স্তরে সেই পলি আবার জমাট বাঁধছে, তারপর এই ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয় হচ্ছে, এই সঞ্চয়ের ফলে কি হচ্ছে, পাললিক শিলা হচ্ছে এবং তা তাপ এবং চাপের দ্বারা রূপান্তরিত হয়ে পুনরায় এই যে রূপান্তরিত শিলায় সৃষ্টি হচ্ছে। এরপর আবার এইটাও ভূগর্ভস্থ গলনের ফলে ম্যাগমা সৃষ্টি হচ্ছে এবং ম্যাগমা সৃষ্টি হওয়ার ফলে আবার কিন্তু পুনরায় আগ্নেয় শিলা, এবং এইভাবে পর্যায়ক্রমে আগ্নেয় থেকে আবার পাললিক এবং পাললিকের পরে আবার রূপান্তরিত শিলা সৃষ্টি হচ্ছে। এই যে টোটাল জিনিসটা একটা চক্রের মাধ্যমে হচ্ছে, তাই একে বলা হচ্ছে শিলা চক্র। ওকে, চলো আচ্ছা, শিলাচক্র সম্পর্কে আরেকটু আমরা দেখি শিলাচক্র সম্পর্কে আর কি জানা যায়। দু ধরনের শিলা ভীষণ চাপ, তাপ অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এই ধরনের শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করলে ম্যাগমায় পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত এবং অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি বা এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই কি বলা হচ্ছে, শিলাচক্র। ওকে, তাহলে এর প্রভাব ভূমিরূপের ওপর কতটা পড়ে, এখানেও একটা ছবির আকারে এবং সুন্দরভাবে গল্পের মাধ্যমে বলেছে। অরিজিৎ তার মামার বাড়িতে রাঁচিতে বেড়াতে গিয়েছিল। ওখান থেকে বেতলা এবং নেতারহাট, এই সমস্ত জায়গায় আমরা অনেকেই ঘুরতে যাও, তোমরাও। জায়গা দুটোর নাম কি বলেছে দেখো, রাঁচিতে বেতলা এবং নেতারহাট। অনেকে এই জায়গা দুটোতে যেহেতু ঘুরতে যায়, পুরো অঞ্চলটাতে অরিজিৎ একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করেছিল। কি লক্ষ্য করেছিল না, বিভিন্ন ধরনের ছোট ছোট গোলাকার টিলা। রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চলে কি দেখতে পেয়েছিল না, গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ। দেখো কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে ছবিটাকে, দেখো প্রধানত গ্রানাইট শিলায় গঠিত এই প্রাচীন শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। ওকে, ফারহা গিয়েছিল মহারাষ্ট্রের পঞ্চগনি মহাবালেশ্বর অঞ্চলে। যারা এক্সকারশনে যায় তারা জানে এই সমস্ত জায়গাগুলো এক্সকারশনে যাওয়া হয় জিওগ্রাফি থেকে। সেখানে চ্যাপ্টা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপ দেখতে পাওয়া যায়। জায়গাটা দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্র্যাপের অংশ। এই অঞ্চল ব্যাসাল্ট জাতীয় ক্ষারকীয় শিলায় গঠিত হয়। এখানকার ভূমিরূপগুলো অনেকটা চ্যাপ্টা আকারের। দেখো ডেকান ট্র্যাপগুলো এই যে ধাপে ধাপে, দেখো ধাপ পরপর ধাপ, 1 2 3 4 5 6 করে করে গেছে, এগুলোকে ডেকান ট্র্যাপ বলা হচ্ছে। ইমরান চেরাপুঞ্জির মৌসিনরামে ঘুরতে গিয়ে চুনাপাথরের গুহা দেখতে পেয়েছিল। গুহার ছাদ থেকে ঝুলে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাকটাইট, আর গুহার মেঝেতে থেকে ওপরের দিকে এই দেখো স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট, এই যে ওপর থেকে কোনোটা পড়ছে আবার নিচ থেকে কোনোটা যাচ্ছে। তাহলে ওপর থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরকে দণ্ডকে বলা হয় স্ট্যালাগমাইট, আর স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট জুড়ে গিয়ে চুনাপাথরের স্তম্ভ তৈরি হচ্ছে। যখন এই যে দুটো জিনিস জুড়ে যাচ্ছে, যখন জুড়ে যাচ্ছে, এর থেকে কি হচ্ছে, এর থেকে একটি চুনাপাথর বিশিষ্ট গুহার সৃষ্টি হচ্ছে। আবার চুনাপাথর যুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির
গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপের নাম কার্স্ট ভূমিরূপ। এই যে এত বড় অঞ্চল জুড়ে চুনাপাথরের বিভিন্ন গুহা, স্ট্যালাকমাইট, স্ট্যালাকটাইট তৈরি হচ্ছে, এই টোটাল অঞ্চলটাকে বলা হচ্ছে কার্স্ট ভূমিরূপের অন্তর্গত। অর্থাৎ এখান থেকে একটা কোশ্চেন আসছে যে চুনাপাথর গঠিত অঞ্চলকে কি বলা হচ্ছে না, চুনাপাথর গঠিত অঞ্চলকে কার্স্ট ভূমিরূপ বা কার্স্ট অঞ্চল বলা হচ্ছে। চলো এরপর আমরা কয়েকটি শিলার তুলনামূলক বৈশিষ্ট্য দেখে নিই, যেমন শিলার নাম, শিলার প্রকৃতি, শিলাগঠিত অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য আর রূপান্তরিত রূপ। গ্রানাইট, ব্যাসাল্ট, চুনাপাথর, বেলে পাথর। আচ্ছা, গ্রানাইটের প্রকৃতি কি? আগ্নেয়। ভূমিরূপ অঞ্চলের বৈশিষ্ট্য গোলাকার। এর হচ্ছে রূপ কি হচ্ছে না, রূপান্তরিত রূপ হচ্ছে নিস। ওকে, আবার দেখো ব্যাসাল্ট। ব্যাসাল্টে কি হচ্ছে? আগ্নেয় পাথর। এটা শিলাগঠিত অঞ্চল, চ্যাপ্টা আকৃতির হচ্ছে। এর রূপান্তরিত হয়ে কি তৈরি হচ্ছে? অ্যামফিবোলাইট। দেখো চুনাপাথর, চুনাপাথর হচ্ছে কি জাতীয় শিলা? পাললিক। এর ফলে কি সৃষ্টি হচ্ছে? গুহা। আর এর রূপান্তরিত হয়ে মার্বেল পাথর সৃষ্টি হচ্ছে। এরপর আসছে বেলে পাথরে। বেলে পাথর কি না, পাললিক শিলা। পাললিক শিলা কি হচ্ছে? খাড়া ঢাল বিশিষ্ট হচ্ছে। এর থেকে কোয়ার্টজাইট সৃষ্টি হচ্ছে। বিশেষ কথা, চুনাপাথরযুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার, বহুতল বাড়ি, অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয়, কারণ নদী বা বৃষ্টির জলের সংস্পর্শে চুনাপাথর দ্রবীভূত হয়ে গিয়ে এগুলো ভেঙে যেতে পারে। এই ধরনের নির্মাণ কার্যের জন্য আগ্নেয় শিলা অধ্যুষিত অঞ্চলই উপযুক্ত। এইবার জানার চেষ্টা করি কি না, কোনো জায়গায় বেড়াতে গেলে সেখান থেকে কিছু ছোট বড় পাথর খুঁজে নিয়ে এসো, নিজেদের মধ্যে আলোচনা করে পাথরগুলোকে চিড়ে নিতে চেষ্টা করো। প্রয়োজনে তোমরা সেগুলো শিক্ষক শিক্ষিকার সাহায্যও নিতে পারো। তোমার চারপাশে কোনো বিশেষ দ্রষ্টব্য স্থান বা স্থাপত্য কার্য থাকলে তা কোন শিলায় গঠিত তা জানার চেষ্টা করো। রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি? কেন এই ধরনের শিলা এখানে রাখা হয়? গ্রানাইট শিলা চিকচিক কেন করে? তোমার কাছে কোনো শিলা বা খনিজ থাকলে একটু উত্তপ্ত করে দেখো কোন শিলা তাড়াতাড়ি গরম হয় আর কোন শিলা বেশিক্ষণ গরম থাকে। পেন্সিলের শেষ কোন শিলা দিয়ে গঠিত এবং এটি কি ধরনের শিলা? চলো শিলা গঠনকারী এবার আমরা খনিজগুলো সম্পর্কে জানবো। শিলা মধ্যস্থিত কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হলো খনিজ। এর নিজস্ব আকার রয়েছে, বর্ণ রয়েছে, কাঠিন্য রয়েছে, গঠন রয়েছে। একটি খনিজ একটি নির্দিষ্ট মৌলিক পদার্থ হতে পারে, যেমন হিরে যা হলো কার্বনের রূপভেদ। আবার খনিজ অনেক মৌলিক পদার্থ দিয়ে গঠিত কোনো যৌগিক পদার্থ হতে পারে, যেমন গোলাপি রঙের আর্থাক্লেস, ফেলসপার, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন অক্সিজেন দিয়ে গঠিত। প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ সিলিকন, অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই 8টা মৌল দিয়ে গঠিত। ওকে, এরপর আমরা চলে যাই কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পরিচয় দেখে নিই আমরা কি জানতে পারি। কোয়ার্টজ খুব কঠিন, মূলত সাদা, ষড়ভুজাকৃতি কেলাসাকার। গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলার মূল উপাদান। কোয়ার্টজ থাকায় এই শিলাগুলো বেশি ক্ষয় প্রতিরোধী। গয়না তৈরি, কাঁচ আর পাথর কাটতে কোয়ার্টজ বেশি ব্যবহৃত হয়। ফেল্ডস্পার সাদা বা গোলাপি রঙের ফেল্ডস্পার গ্রানাইট ও ব্যাসাল্টের অন্যতম প্রধান উপাদান। সাদা রঙের প্ল্যাজিওক্লেজ ফেল্ডস্পারের মূল রাসায়নিক উপাদান সোডিয়াম। আবার গোলাপি অর্থোক্লেজ ফেল্ডস্পারেরও মূল উপাদান হলো পটাশিয়াম। সেরামিক শিল্পে এবং কাঁচ শিল্পে ফেল্ডস্পার ব্যবহৃত হয়। তাহলে ব্যবহারটাও জেনে গেলাম আমরা কিসে কিসে ব্যবহৃত হয়। অভ্র চকচকে মসৃণ পাতলা ভঙ্গুর প্রকৃতির। অভ্র সাদাটে স্বচ্ছ মাস্কোভাইট অথবা কালো রঙের বায়োটাইট জাতীয় হতে পারে। এর উপস্থিতিতে গ্রানাইট চিকচিক করে। অভ্র তাপ ও বিদ্যুতের কুপরিবাহী। বৈদ্যুতিক সরঞ্জাম, প্রতিমার সাজ, রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয়। এরপর আসছে জিপসাম। জিপসাম বেশ নরম, হালকা হলুদ রঙের খনিজ। জিপসাম ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস। সিমেন্ট শিল্পে সব থেকে বেশি এই জিপসাম ইউজ হয়। সিমেন্ট শিল্প সার তৈরিতেও এই জিপসাম ব্যবহৃত হয়। এইবার এখানে একটা জানার বিষয়, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহর স্কেল, যার সূচক মাত্রা 1 থেকে 10। এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক বলা হয়,
যার মোহ স্কেল অনুযায়ী যার মান 1, এবং সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো হিরে, যার স্কেলের সূচক হলো 10। আমি দেখতে চকচকে সাদা বা কালো রঙের, আমি নরম, সহজেই পাতের মতো বেঁকে যায়। গ্রানাইট শিলার একটি মূল খনিজ উপাদান আমি। বলতে পারো আমি কে? এই কোশ্চেনগুলো সবই তোমাদের জন্য থাকলো। এরপর আসছি খনিজের প্রভাব কি হতে পারে। প্রকৃতিতে খনিজের প্রভাব খুব স্পষ্ট। লোহা অথবা বক্সাইট সমৃদ্ধ ভূমির উপরিস্তর বেশ শক্ত এবং লাল রঙের হয়। আবার জিপসামযুক্ত ভূমি নরম, হালকা হলুদ রঙের হয়। নরম ক্যালসাইট খনিজ থাকলে তা চুনাপাথর সৃষ্টি করে এবং যথেষ্ট ক্ষয়প্রবণ হয়। খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস যেখানে পাওয়া যায় সেই অঞ্চল যথেষ্ট নরম, সছিদ্র এবং প্রবেশ্য পাললিক শিলা দ্বারা তৈরি হয়ে থাকে। অতিরিক্ত খনিজযুক্ত মাটি যেমন লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইডযুক্ত ল্যাটেরাইট মাটি এবং লাল মাটির উর্বরতা কম, ফলে চাষবাস খুব একটা ভালো হয় না। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, মাইকা প্রচুর পরিমাণে পাওয়া যায়। একে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। ছোটনাগপুর মালভূমির মানুষের প্রধান জীবিকা হলো খনিজ সম্পদ উত্তোলন এবং খনিভিত্তিক শিল্প। ছোটনাগপুর মালভূমি ছাড়া ভারতের কয়েকটি মালভূমির নাম করো যার বিশেষভাবে যারা খনিজ সম্পদে সমৃদ্ধ। শিলার থেকে মাটির সৃষ্টি হয়। আদি শিলার ওপর শিলাচূর্ণ জৈব পদার্থের মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি, জীবকুলের আবাসস্থল যেখানে আমরা বসবাস করি। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে। এই শিলাচূর্ণ হলো রেগোলিথ। পরে এর সাথে জল, বায়ু, জৈব পদার্থ মিশে মাটির সৃষ্টি হয়। মাটির চরিত্র অনেক ক্ষেত্রেই তার নিচের পৃষ্ঠ বা আদি শিলার উপর নির্ভর করে, যেমন সাধারণত ব্যাসাল্ট শিলায় কৃষ্ণ মৃত্তিকা, গ্রানাইট শিলায় লোহিত মৃত্তিকা এবং বেলে পাথরে বেলে মাটি সৃষ্টি হয়। এই যে কৃষ্ণ মৃত্তিকা, তুলার চাষ আর লোহিত মৃত্তিকা। ব্যাসাল্ট শিলায় কৃষ্ণ মৃত্তিকা আর গ্রানাইট শিলায় লোহিত মৃত্তিকা, বেলে পাথরে বেলে মাটি। চলো এরপর বেলে মাটি, এই যে বেলে বালি বালি রয়েছে দেখা যাচ্ছে। এরপর ঠিকঠাক মিলিয়ে নাও, দেখো গোলাকার চুনাপাথর, গোলাকার ভূমিরূপ, বেলে পাথর শিলাপাথরের শিলা রূপান্তরের একটি কারণ। গ্রানাইট, জিপসাম প্রচণ্ড চাপে স্ট্যালাকটাইট, ব্যাসাল্টে চ্যাপ্টা ভূমিরূপ, মার্বেলে রূপান্তরিত শিলা, পটাশিয়াম অর্থোক্লিস ফেলসপার, ক্যালসিয়াম সালফেট পাললিক শিলা। আমাকে চিনে নাও, আমি মসৃণ, দেখতে খুব সুন্দর, নানা রঙে আমায় পাওয়া যায়। আমি ঘর বাড়ি মেঝে তৈরির কাজে আসি। বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো স্থাপত্য শিল্পে আমার ব্যবহার আছে। এটা কি না, এটা কিন্তু মার্বেল পাথরের কথা বলা হয়েছে। আমি খুব সূক্ষ্ম দানার কালো ধূসর রঙের শিলা রাস্তাঘাট নির্মাণে আমার ব্যবহার হয়ে থাকে। আমার মধ্যে দিয়ে জল সহজেই প্রবেশ করে। এটা প্রশ্ন থাকলো তোমাদের কাছে। চলো এরপর দেখো একটু ঘুরে গেছে, ঠিকঠাক করা হয়নি এই জিনিসটা, তাই জন্য ঘুরে গেছে। কি আছে দেখি। আগ্নেয় শিলার কিছু বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে দেখা গেছে যে কি কি তৈরি হয়েছে সেই জিনিসটা এখানে বলেছে। চলো আচ্ছা, এটার কোনো টেকনিক্যাল কোনো ইস্যু রয়েছে যার জন্য এই যে পেয়েছি। এবার আমাদের জীবনের শিলা কীরকমভাবে দেখা যাচ্ছে না, দেখো পাললিক শিলার ব্যবহার। পাললিক শিলার ব্যবহারে দেখো চুনা পাথরে তৈরি, এই যে চুনা পাথরে তৈরি, এরপর বেলে পাথরে তৈরি। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জীবনের শিলা কীরকমভাবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখেছি। তারপরে বিভিন্ন রকমের যে শিলার ব্যবহার, স্লেটে তৈরিতে, মার্বেলের বিভিন্ন ঘর বাড়িতেও মার্বেলের বিভিন্ন ব্যবহার হয়, চায়ের কাপে সেরামিকে ইউজ হয়, বিভিন্ন জায়গা তৈরি হয়, এই সমস্ত জিনিসগুলোকে বলেছে। ওকে, তো যাই হোক
এই জিনিসগুলো যা বলেছে সহজে চিনে নাও। তোমার বাড়ির স্কুল কলেজের আশেপাশের অঞ্চল থেকে শিলা জোগাড় করো। প্রয়োজনে জল ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নাও। একবার সেগুলোকে চেনার চেষ্টা করো, যেরকম শিলার নাম, শিলার নমুনা সংগ্রহ, শিলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিচে শূন্যস্থানগুলো লেখো। দেখো এতক্ষণ তোমরা যেগুলো পড়েছো তার মধ্যে কোনটা সছিদ্রতা, কোনটায় প্রবেশতা, কোনটা চকচকে, মসৃণ, অমসৃণ, গোলাকার, চ্যাপ্টা, কোন আকৃতি এবং কোনটার কি রং সেগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত লেখো। পরে কোনো একটা সময় আমি এইগুলো সম্পর্কে তোমাদেরকে বলে দেবো, যেমন শিলাকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে দানা, বড়, মাঝারি, ছোট শিলায় দাগ কাটা যায়, ভারী, হালকা, সহজে ভাঙা যায়, এর কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা, মানে এই কোশ্চেনগুলো কোনো একটা ক্লাস দেবো, আবার সেই দিন ভালো করে আলোচনা করে দেবো। শিলাগুলো ভালোভাবে চিনতে প্রয়োজন আতস কাচ, পয়সা, জল প্রভৃতি ব্যবহার করো। ওপরের লেখাগুলো থেকে যা যা বৈশিষ্ট্য পেলে সেগুলো নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। বন্ধুরা মিলে একে অপরের লেখাগুলো দেখাও, দেখবে তোমরা নিজেরাই হয়ে উঠেছো এক শিলা বিশারদ। তারপরে শব্দ চক, সমাধান, এগুলো তোমাদের রয়েছে। তো কোনো একটা এই পড়ানোর পর কোনো একটা দিন কিংবা আমি এইগুলো সম্পর্কে আবার আলোচনা করে দেব। এর পরের চ্যাপ্টার আসছি চাপ বলা এবং বায়ুপ্রবাহ। তো আজকে শিলাটা আমরা এই পর্যন্তই থাকছে, নেক্সট দিন আমরা চাপ বলা এবং বায়ুপ্রবাহ পড়াবো। তো আজকে এই পর্যন্তই। ওকে, বাই।